ইসরায়েল ইসরায়েলের কাছে পরমাণু বোমা আছে, এটা ইসরায়েল সরাসরি স্বীকার করে না, কিন্তু সবাই জানে। আর ইরানের কাছে কি আছে এটা কেউ জানে না। আমেরিকা এবং ইসরায়েল, ইভেন এখানে তো আরো একজন আছে ব্রিটেন, এরা মিলে সম্মিলিত ভাবে বিভিন্ন সময় এমন ভাবে ইরানের উপরে আক্রমণগুলো করছে যে ইরান সহ্য করে আসছে। তো ইরান পরিষ্কার করে বলেছে তাদের উপরে হামলার চেষ্টা হয়েছে, ইসরায়েলের ভেতর থেকে হোক, ইসরায়েলের পক্ষ থেকে হোক, অথবা ইরানের ভেতর থেকে হোক, সেই হামলা প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে। এবং এ নিয়ে কোনো লুকোচুরির কোনো কারণ নেই। ওভারলুক করে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এরা যদি দুই পক্ষই স্বীকার করে যেখানে একটা পাল্টা হামলা করেছে, তাহলে কিন্তু মানে এর একটা পরিণতিটা কিন্তু ভয়াবহ হবে। ইরান এবং ইসরায়েলের যে হামলা পাল্টা হামলা চলছেই, এবং শুক্রবার দিন শেষ যেটা আমরা খবর পেয়েছি সেটা হচ্ছে যে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। এবং লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, যেই শহর, সেই শহরে। তো ইস্পান শহরে হামলা করেছে বলে আমরা যতটুকু খবর পেয়েছি। কিন্তু যেটা হচ্ছে যে এই পর্যন্ত ইসরায়েলও এই হামলার কথা আনুষ্ঠানিকভাবে বলেনি। ইরানও স্বীকার করেনি, বরং ইরান বলেছে যে তাদের অভ্যন্তর থেকেই 3টি ড্রোন হামলা হয়েছে, কোনো পারমাণবিক হামলা হয়নি। বা সেই মানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। তো আমার প্রথমে সিরাজ ভাই আপনার কাছে প্রশ্ন যে কেন এটা ঘটছে? ইরান কেন আহ লুকাতে চাচ্ছে? ইসরায়েল না হয় চুপচাপ আছে, বরং যুক্তরাষ্ট্র কিন্তু বলেছে, যুক্তরাষ্ট্র ওইভাবে অফিসিয়ালি তারাও বলতে রাজি হচ্ছে না, সবাইকে নিষেধ করেছে এই বিষয়ে কথা বলতে। কিন্তু এমনি বরাদ্দের নাম প্রকাশ না করে অনেকেই কিন্তু বলেছে এই হামলা করেছে ইসরায়েল, তাদের কথা না শুনেই। সো ইরানের বিষয়টা, বা ইরানের মানে চুপ করে থাকাটা বা লুকানোর চেষ্টাটার বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সিরাজুল ইসলাম ভাই, আপনাকে ফ্লোর দিচ্ছি প্লিজ। জি, অনেক ধন্যবাদ রিনবি আপা আপনাকে, রাজনীতির মঞ্চকে। সাথে সাথে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যারা দর্শক শ্রোতা থাকবে তাদের সবাইকে। মধ্যপ্রাচ্যের যে ডামাডোল পরিস্থিতি, যে অবস্থা, সেই পরিস্থিতিতে আসলে নানা রকমের ঘটনা ঘটছে, নানা রকমের আলোচনা হচ্ছে, এবং নানা রকমের রাজনীতি, কূটনীতি, সমরনীতি, নানান কিছু ঘটছে। এর ভিতর দিয়ে একটা বিষয়, আপনার এই মূল প্রশ্নে যাওয়ার আগে আমি একটা বিষয় বলে রাখি। যেখানে আমেরিকা থাকে সেখানে একেবারে সাধারণ একটা বিষয়েও অন্তত 100টা পেজ থাকে। আর 100টা পেঁয়াজ যখন থাকে, তখন আপনার আমার কারোর পক্ষেই, মানে বহু মানুষের পক্ষে, এই 100 পেঁয়াজের ভেতর থেকে মানে পথ কোনটা, এই পথ খুঁজে বের করাটা খুব টাফ হয়ে যায়। এটা অনেকের পক্ষে সম্ভবই হয় না। আর একেবারেই যারা খুব নিরন্তর ভাবে ডিপে যেতে পারে বা যায়, বা যাওয়ার মতো অবস্থা তৈরি করেছে দীর্ঘ সাধনায়, দীর্ঘ চেষ্টা প্রচেষ্টায়। আমেরিকার রাজনীতি বুঝতে হলে একরকমের সাধনা লাগে, আমার কাছে মনে হয়। তো এই দীর্ঘ সাধনার চেষ্টা প্রচেষ্টা যারা খুব গভীরে ঢুকতে পারে, তাদের পক্ষে হয়তো কিছুটা পথ পাওয়া সম্ভব হয়। তো এই রকমের 100 পেঁয়াজ বা 1000 পেঁয়াজ যেখানে থাকে, সেই জায়গা থেকে আপনি কোনো তথ্য পরিষ্কারভাবে পাবেন, এই আশাটা করা দুরাশা। হুম, প্রথম হুম। কথা। দ্বিতীয় কথা, আপনার মূল আলোচনায় এইবার ঢুকবে, সেটা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে লুকানোর কোনো কারণ নেই। লুকানোর কারণ নেই, এই এই জন্য বলছি যে ইস্পাহান শহরের যে জায়গাটায় হামলার চেষ্টা হয়েছে, সেটা ইরানের অভ্যন্তরে হোক, অভ্যন্তর থেকে হোক, আর ইসরায়েল থেকে হোক, এই হামলাটা যে সাকসেস হয়নি এটা পরিষ্কার। অর্থাৎ 3টা কোয়াডকপ্টার, ছোট ড্রোন পাঠিয়েছিল, সেই সরি ইসরায়েল পাঠাক, আর ইরানের ভেতর থেকে ইসরায়েলের আহ সেট করা লোকজন, আমি একটু খুব সহজভাবে বললাম, যে ইসরায়েলের সেট করা লোকজন তারাই করুক, যারাই করুক, ইরান সেই হামলাটাকে বা সেই প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়ে, এটা পরিষ্কার। কিভাবে পরিষ্কার হচ্ছে? একেবারে আন্তর্জাতিক সব মিডিয়াতেই এই খবর আসছে যে সেখানে শব্দ শোনা গেছে, 3টা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তা 3টা বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ইরানও সেই কথাই বলছে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, অর্থাৎ তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করে এই ড্রোন গুলোকে ধ্বংস করা হয়েছে। তো যার পরে আপনার যখনই ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোন গুলোকে ভূপাতিত করা হয়েছে বা আহ, আহ,
সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তখন আলটিমেটলি একটা বিস্ফোরণের শব্দ হয়েছে। এটা স্বাভাবিক। ইরান এই কথাটাই বলেছে, প্রথমে বলেছিল ইরান থেকে পাঠিয়েছে, পরবর্তীতে কোনো কোনো জায়গা থেকে বলা হচ্ছে যে ইরানের অভ্যন্তরে আহ বিদেশিদের হয়ে যারা কাজ করে এইরকম কিছু ব্যক্তি বা গোষ্ঠী এই চেষ্টা চালিয়েছে। তো যেভাবে হোক ইরানের পক্ষ থেকে কিন্তু একটা একদম পরিষ্কার করে বলা হয়েছে, লুকানোর কোনো কারণে বা ইরান লুকায়নি। আমার এই পর্যন্ত জানা মতো, আমি ইরানের হয়ে বলছি না, আমি একজন বিশ্লেষক বা সংবাদকর্মী হিসেবে যা দেখেছি বুঝেছি, আমার পর্যবেক্ষণে যা এসেছে, আমি যথেষ্ট নিবিড়ভাবে নজর রাখার চেষ্টা করছি মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে ইরান ইসরায়েল এই পরিস্থিতির উপরে। সে কারণে আমি যে তথ্য পেয়েছি তা থেকে এই কথা বলা যাচ্ছে যে ইরান পরিষ্কার করে বলেছে তাদের উপরে হামলার চেষ্টা হয়েছে, ইসরায়েলের ভেতর থেকে হোক, ইসরায়েলের পক্ষ থেকে হোক, অথবা ইরানের ভেতর থেকে হোক, সেই হামলা প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে। এবং এ নিয়ে কোনো লুকোচুরির কোনো কারণ নেই, বরং এই হামলা সাকসেস হয়নি। ইস্পাহানের আকাশ, ইস্পাহানের ভূমি, ইস্পাহান শহর একেবারে সম্পূর্ণ নিরাপদ অবস্থায় আছে। আহ, বিশেষ পরিস্থিতিতে এইরকম একটা হামলা প্রচেষ্টা যখন হয়েছে, তখন ইস্পাহান, সিরাজ এবং রাজধানী তেহরানের আকাশ সাময়িক ক্লোজ করে দেওয়া হয়েছিল, যাতে বিমান চলাচল না হয়। আপনি বুঝতেই পারেন যে এরকম একটা পরিস্থিতিতে যে কোনো দেশ তার দেশের বিমান বা অন্য দেশের বিমান চলাচল বা নাগরিকদের নিরাপত্তার জন্য এই ধরনের কাজ করে। এটা ইসরায়েল বা অনেক দেশই করে থাকে, বিভিন্ন সময় যে কোনো জরুরি মুহূর্তে এটা করতে পারে, সেটা করেছিল। এখন আবার সেটা নর্মাল হয়েছে বলে আমরা জানতে পারছি। তো সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে এটা লুকানো হয়নি, আর ইসরায়েলের পক্ষ থেকেও লুকানো হয়েছে সে কথা কিন্তু বলা যাচ্ছে না। এই কারণে বলা যাচ্ছে না, আপনি জানেন যে ইটামার বেনজামিন নামে একজন মন্ত্রী আছে, তিনি অত্যন্ত উগ্র ডানপন্থী, একেবারে চরমপন্থী মন্ত্রী। হ্যাঁ, এই তিনি ইটামার এক্স বেনজামিন, লিখছেন দুর্বল, এক্স এর জি, মধ্যে তিনি তি- বলেছেন সেটা দুর্বল। তিনি দুর্বল মানে কি, একেবারে বলেছেন লেম, এল এ এম ই, লেম। লেম মানে ঘোড়া, একেবারে যাই বলে, এই লেম আক্রমণ করেছে, অর্থাৎ একটা ইসরায়েল একটা ঘোড়া আক্রমণ করেছে ইরানের উপরে, এটা কি করে তিনি যা বলতে চেয়েছেন, এবং এই কথা বললে তিনি ভীষণভাবে সমালোচনার মুখে পড়েছেন। তো সেক্ষেত্রে তিনি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং কি বলবো যে ভোকাল একজন মিনিস্টার, ইসরায়েলের বর্তমান যে মন্ত্রিসভা, এটা যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী না, কিন্তু তিনি যে নেতানিয়াহুর নেতৃত্বে উগ্র ডানপন্থী যে সরকারটা গঠন হয়েছে, সেই মন্ত্রিসভার একজন মিনিস্টার, সে ক্যাবিনেট মিনিস্টার। সেক্ষেত্রে ইটামার বেঞ্জামিনের এই এক্সপোস্টের যে খবর, এটা থেকে একদম পরিষ্কার। এবং তিনি কিন্তু দেশের ভেতরে ভীষণভাবে সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে বিরোধী নেতা, যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, ইয়াইর লাপিদ, তিনি একদম পরিষ্কার করে বলেছেন যে ইটামার বেনজামির ইসরায়েলকে যে মাত্রায় ক্ষতি করল, এত বড় ভয়ঙ্কর ক্ষতি আর এর আগে কেউ ইসরায়েলকে করে। কি সেই ক্ষতি? ক্ষতিটা হচ্ছে এই যে ইসরায়েলকে বলছে যে আমরা একটা দুর্বল, একটা খোড়া হামলা করলাম ইরানের উপরে। এই যে অর্থাৎ ইসরায়েলের যে অক্ষমতা, ইসরায়েলের যে সামরিক দিক দিয়ে যে অক্ষমতা, এইটা তিনি প্রকাশ করে দিয়েছেন এই এক্স পোস্টের মাধ্যমে, যার আচ্ছা, কারণে তিনি সমালোচনার মুখে পড়েছেন। তো সেক্ষেত্রে ইসরায়েলের পক্ষ থেকেও কিন্তু আর লুকানোর কোনো বিষয় নেই, লুকায়নি। সেক্ষেত্রে আপনার যে মূল প্রশ্ন ছিল, আমি মনে হয় যে খুব ক্লিয়ার করতে জি, পেরেছি। আমি একটু আমিরুল ইসলাম ভাই, কাগজের ভাইয়ের কাছে যাই। কাগজের ভাই, আপনি সিরাজ ভাইয়ের কথা শুনলেন এবং আমার প্রশ্ন শুনেছেন। আপনার কি মনে হয় যে এই যে ইরান এবং ইসরায়েলের যে সংঘর্ষটা, এটা আসলে লাস্ট পর্যন্ত কোন দিকে গেছে বলে আপনার বিশ্লেষণ? এরকম ঘটনা হলো, ইরান এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে কিন্তু তারা একটা প্রক্সি ওয়ারের মধ্যে ছিল। মূলত ইরানও ইসরায়েলের উপরে হামলা করতো, কিন্তু কেউ বুঝতো না যে এটা ইরান করছে। কখনো হিজবুল্লাহ, কখনো এই যে রাফাল থেকে করা হতো। তারপরে এইভাবে তারপরে হিজবুল্লাহ দিয়ে এই যে বিভিন্ন সময় করা হয়েছে। আবার হুতিদের ইসরায়েলও মাধ্যমে কিন্তু, করা হয়েছে। হ্যাঁ, ছায়াযুদ্ধ হুতি, যেটা আবার বলে। ওই যে হুতি আছে, হুতিদের মাধ্যমে করতো। আবার ইসরায়েলও করছে, কিন্তু বুঝতে দিত না। আর কখনো দেখা যাচ্ছে যে জর্ডানের উপর দিয়ে চলে গেল, যে ওখানে আপনার এই যে 1 তারিখে যে হামলাটা হলো সিরিয়ায়। সিরিয়াস। সিরিয়ায়, ইরানি কনসুলেটে, সেটা তো আসছে, মানে তার লক্ষ্য যদি দেখেন, তাহলে দেখবেন যে ওই যে ইসরায়েল থেকে উড়ছে, উড়ে যাওয়ার পরে তার লক্ষ্য আরেক দিকে ছিল, কিন্তু হঠাৎ করে বাঘ ফিরিয়ে তারপরে ইসরায়েলে এই যে সিরিয়ার যে ইরানের কনসুলেট অফিস, কনসুলেটে। সেইখানে ঠিক টার্গেটেড, এটা একটা টার্গেটেড কিলিং। এবং সেখানে তাদের কি আছে, সেখানে হচ্ছে
তাদের সে বিপ্লবী গার্ডের মানে কমান্ডার যিনি রেজা জাহিদি, জাহেদি। তার উপরে এবং এবং আরো আরেকজন কর্মকর্তা তারা ওইখানে মারা গেলেন এবং পরে দেখা গেল যে 13 জনের মতো ওইখানে নিহত হলো। তো এটাতে তো মানে ইরানের একটা বিশাল ক্ষতি হয়ে গেল এই সময়। আচ্ছা, এর আগেও দেখেন আপনারা 2020 সালেও কিন্তু একই ঘটনা ঘটেছিল। আমেরিকা একেবারে ওই যে কাসেম সুলাইমানিকে কিভাবে গাড়িতে তারা মানে গ্রেনেডে হামলা করে তাকে মেরে ফেললো। বারবার আমেরিকা এবং ইসরায়েল, ইভেন এখানে তো আরো একজন আছে ব্রিটেন, এরা মিলে সম্মিলিত ভাবে বিভিন্ন সময় এমন ভাবে ইরানের উপরে আক্রমণগুলো করছে যে ইরান সহ্য করে আসছে। রীতিমতো বলতে হবে যে তারা ধৈর্য সহ্য একটা চূড়ান্ত পর্যায়ে তারা আসছে। এখন এই 1 তারিখের ঘটনার পর থেকে বারবার তারা ওয়ার্নিং দিয়ে আসছে, কিন্তু আমেরিকাকে দিচ্ছে, ব্রিটেনকে দিচ্ছে, তারপরে ইসরায়েলকে, যে আমরা কিন্তু এবার এটার পাল্টা জবাব দেব। এটা কিন্তু যে তারা চুপি চাপি যে মেরে দিয়ে আসলো সেটা করে নাই, এবং বার্তা দিয়ে রীতিমতো সজাগ করে দিয়ে সবাইকে, যে না বীরের মতো বাঘের বাচ্চার মতো যে এক রাতে 350 মানে ক্ষেপণাস্ত্র হামলা করে দিয়ে আসলো। এবং 3 ধরনের ক্ষেপণাস্ত্র হামলা যে সেখানে করছে আমরা দেখতে পাচ্ছি, যে ড্রোন দিয়ে করছে, মিসাইল, ব্যালিস্টিক মিসাইল করছে, তারপরে ক্রুজ মিসাইল, এই 3 ধরনের মিসাইল নিক্ষেপ তারা সেখানে করেছে। তো এই জায়গায় এই হামলাটা ঠিকই, মানে হয়তো ইরানের এই হামলাটা তারা মাঝ আকাশে ডিফিউজ করেছে। সেক্ষেত্রে আমেরিকা এবং যুক্তরাজ্য দুইটা মিলেই তারা তো এই ডিফিউজ ডিফিউজটা করেছে। করেছে। এবং এবং মানে এর জন্য কিন্তু কম মাসুল দিতে হয়নি। $135 কোটি কিন্তু এটার পিছনে খরচ হয়ে গেছে। ব্যয় তো করেছে। যুদ্ধ মানে কি খরচ, যুদ্ধ মানেই হচ্ছে খরচ। এটা ইরানেরও যেমন হয়েছে, আমেরিকা মানে আমেরিকা হয়তো হয়নি, আমেরিকা ইসরায়েলের কাছ থেকে পোষায় নিবে, এটা তো একটা তাদের ব্যাপার। তো যারা যুদ্ধে জড়ায় তারা বোঝে যে এই যুদ্ধের ইনভলভমেন্টটা কি রকম, আর্থিক, মানসিক, এবং তাদের মানে কি বলে জনসাধারণের শক্তি, উপরে একটা মানে প্রভাব জনশক্তি, করে, জনশক্তির প্রচন্ড উপর। প্রভাব। এই যে এখন ইসরায়েল এখানে যে কাজটা করছে, ইরান যদি এই হামলাটা পাল্টা হামলাটা না করতে, এই যে জবাবটা যদি না দিত, তো ইরান তো ওইখানে ওই মধ্যপ্রাচ্যে তার সমস্ত দেশগুলোর উপরে একটা, সে তো এখন সুপার পাওয়ার হওয়ার একটা মানে পর্যায়ে চলে আসছে। সে সুপার পাওয়ার হতে চায়, এবং আশেপাশের যে সমস্ত ইসলামিক কান্ট্রি গুলো আছে তারা যেন বুঝতে পারে যে ইরান সক্ষম আছে, তার একটা শক্তিমত্তার পরিচয় তো দিতে হবে। না দিলে কি হবে, এরা বলবে যে আরে এটা তাহলে নিশ্চয়ই ইরান হচ্ছে কাগজে বাঘ, অতএব এটার সাথে কেউ থাকতে চাইবে না। শক্তির পক্ষে সবাই কিন্তু থাকে। আজকে ইরান যে কাজটা করেছে এতে জবাব পেয়েছে কিন্তু 3টা পরাশক্তি, একটা হচ্ছে আমেরিকা, একটা ব্রিটেন, এবং ফ্রান্স ট্রান্স তো আছেই, এরাও আছে। আর সাথে সাথে আরেকটা মেসেজ কিন্তু দিয়ে দিল যে আমি ইরান কিন্তু একা না। তুমি যে মুহূর্তে আমেরিকা এবং ব্রিটেন তোমরা ওদিকে ইসরায়েলের পক্ষে যাবা, এর পাশাপাশি কিন্তু দাঁড়ায় যাচ্ছে, যেহেতু সিরিয়া এবং ইরানের সঙ্গে একটা হরিহর আত্মা। আর সিরিয়াকে হেল্প করছে কে? রাশিয়া। তাহলে রাশিয়া তখন ডাইরেক্টলি হেল্প করবে ইরানকে, চীন আছে। এই যে মানে পোলারাইজেশনটা যে জায়গায় চলে আসবে, সেইটা যদি যুদ্ধে একেবারে সরাসরি, এতদিন প্রক্সি ছিল, এখন যদি সরাসরি যুদ্ধে আসে, তাহলে পোলারাইজেশনটা এইরকমই হবে। আর হইলে পরে কি হবে? 3য় বিশ্বযুদ্ধ কিন্তু অবধারিত। যে কারণে বাইডেন কিন্তু খুব তাড়াতাড়ি বলে ফেলছে যে এখন ইরান যে কাজটা করেছে ভালো, কিন্তু ইসরায়েল যেন এটার আর পাল্টা জবাব না দিতে যায়, তাহলে ইসরায়েলের সাথে আর বাইডেন থাকবে না। এইটা কিন্তু তার, আমি বলবো যে একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে আমেরিকার বাইডেন প্রশাসনের, একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে যে অন্তত ইসরায়েলকে থামানোর এটাই ছিল একটা মোক্ষম ওষুধ। সেই রাজীব ভাই, ওষুধটা আমি কিন্তু কিন্তু সে দিয়েছে। আজকের বিষয়টা আসতে চাচ্ছিলাম, যেটা সিরাজ বলেছে যে ইরান আসলে লুকায়নি, এখন বা আজকের আমি বিষয়টা একটু প্রশ্ন বলি। করেছি লুকাচ্ছে কেন। সিরাজের বক্তব্য হচ্ছে এটা লুকায়নি, এটা ওইরকম। আজকের হামলাটায় যদি আমি আসি, না, শুক্রবারের হামলায়, লুকানোর আমি বলবো, ওরা দুইটা পক্ষই বলছে হয়তো লুকায়নি, কিন্তু আমি বলবো দুইটা পক্ষই লুকাইছে। লুকাইছে এই কারণে, ইসরায়েল তারা দেখা মানে ওখানে একটা হামলা করে আসছে, কিন্তু তারা প্রকাশ করতে চাচ্ছে না, তাদের দুর্বলতাটা প্রকাশ করতে চাচ্ছে না। 2 নম্বর, ইরান এটাকে প্রকাশ করবে না এই কারণে যে ওটা কিছু না, এমনি ওভারলুক করে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এরা যদি দুই পক্ষই স্বীকার করে যেখানে একটা পাল্টা হামলা করেছে, তাহলে কিন্তু মানে এর একটা পরিণতিটা কিন্তু ভয়াবহ হবে। এই ভয়াবহ পরিণতির দিকে কিন্তু দুই দেশ কেউ এখন কিন্তু যেতে চাচ্ছে না।
তারা ওই যে প্রক্সি ওয়ারের মধ্যে ছিল, এখনো পর্যন্ত কিন্তু তারা ওই জায়গায় আছে। কারণ এটা এটা চারটিখানি কথা না, এই বোঝা এই যে একটা এই যুদ্ধের পরিণতিটা যে কত বড় ভয়াবহ হতে পারে, এইটার ভার বহনটা করবে কে? ইরানও যেমন করতে পারবে না, ইসরায়েলও করতে পারবে না। এই যুদ্ধটা শুরু হয়ে গেলে তো পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে। ইসরায়েলের পরমাণু আছে, স্বীকৃত পরমাণু অস্ত্র। ইরানের যে নেই, এটা কি আপনি জানেন? আমি জানি তারও আছে। তা তার যেহেতু আছে, তাহলে সে বসে থাকবে না, সেও এই এই যুদ্ধটা করবে। যে কারণে দুই পক্ষই, সিরাজ যেটা বলছে যে তারা লুকানোর চেষ্টা করছে, তার কারণ হলো তারা মানে এক পক্ষ হয়তো দুর্বল ভাবছে, আর এক পক্ষ সবল ভাবছে। আমি ভাবছি যে দুই পক্ষই এখনো পর্যন্ত শক্তির ভারসাম্যে একেবারেই কিন্তু কাছাকাছি। কোনো কোনো ক্ষেত্রে ইসরায়েল কিন্তু এগিয়ে রয়েছে, যদিও তার ম্যান পাওয়ার কম, মাত্র 98-97 লক্ষ জনসংখ্যা, আর ইরানের তো অনেক বেশি। কিন্তু পাওয়ার মানে আকাশপথে আকাশপথে যুদ্ধ বিমান ইরানে ইসরায়েলের অনেক বেশি। শুধুমাত্র মানে নদী বন্দর কি বলে সমুদ্র মানে যে সাবমেরিন, নৌবাহিনী। তারপর রণতরী, এই দিক থেকে ইরান অবশ্য অনেক এগিয়ে। তাহলে এই একদিক থেকে ইরান এগিয়ে, আর ম্যান পাওয়ারের দিক থেকে ইরান এগিয়ে। তারপরে তাদের দেখা যাচ্ছে যে মানে রিজার্ভ যে ফোর্স, সেটাও দেখা যাচ্ছে যে প্রায় 11 লক্ষ ইরানের, আর ওখানে ইসরায়েলের আছে কম। আবার ওদের যে নিয়মিত বাহিনী যেটা তাদের আছে, সেটা প্রায় সমান সমান, কিছু ইসরায়েলের বেশি আছে। তো এই যে তাদের দুই পক্ষের শক্তির ভারসাম্য খুব কাছাকাছি, এমন আহামরি না যে খুব একজন বেশি আর একজন কম। যুদ্ধ লাগলে কিন্তু ভয়াবহ পরিণতির শিকার হবে ওই আশপাশের যত রাষ্ট্র আছে তাদের। এই দায়িত্বটা কে নিবে? এই কারণে দুই পক্ষ যদি লুকায়ও যায়, আমি বলবো যে ওই যে বাইডেনের মতো বলতে চাচ্ছি যে শুভ বুদ্ধির উদয় হবে তাহলে দুইটারই। এখন যুদ্ধ হওয়া মানেই কিন্তু তৃতীয় বিশ্ব অবধারিত, এর বাইরে আর কিছু নেই। যে কারণে তারা এখন লুকানোর চেষ্টা করছে দুই হ্যাঁ, পক্ষ। আমিও আমিও এটা আসলে আমার এই কাছে মনে কথাই হয়। বলতে চাচ্ছি। আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগুক, যদিও বলা হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, কারণ অর্থনৈতিক যেই যুদ্ধগুলি এখনো কিন্তু বহাল আছে। সো মানে আমরা চাই না এরকম সরাসরি যুদ্ধ হোক, কারণ আমাদের দেশও কিন্তু এর চেয়ে বাইরে যাবে না। সো শুভবুদ্ধির উদয় হোক, আমি আমিরুল ইসলাম ভাইয়ের সাথে একমত। আমি কাগজি ভাইয়ের প্রতি সম্মান জানিয়েই বলছি, এখানে একটা বিষয়। কাগজি ভাই যেমন বললেন যে ইসরায়েল দায়িত্বশীলতার পরিচয় দিয়ে লুকাতে চাচ্ছে, আমি মনে করি ব্যাপারটা, আমি এই যাই দ্বিমত পোষণ করছি। ওনার প্রতি সম্মান জানিয়ে বিনয়ের সাথেই দ্বিমত পোষণ করছি, এই কারণে যে ইসরায়েল লুকাতে চাচ্ছেন, বরং ইসরায়েল চেয়েছে যুদ্ধটা খুব বড় রকমের হোক, এবং এই যুদ্ধে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স বা পশ্চিমা মিত্ররা জড়িয়ে পড়ে। কারণ হচ্ছে, এই চাওয়াটার পেছনে অনেকগুলো কারণ ছিল, অন্তত দুটা তিনটা কারণ আমি এইভাবে বলবো। প্রথম কারণ হচ্ছে যে নেতানিয়াহু ইসরায়েলের ভেতরে ভয়ঙ্কর ভাবে রাজনৈতিক ভাবে বিপদের ভিতরে। আজকে যুদ্ধ বন্ধ হলে কালকেই তাকে জেলে যেতে হবে, এটা কনফার্ম। এটা আন্তর্জাতিক গণমাধ্যম এবং সমস্ত তথ্যের ভিত্তিতে কথা সবাই জানে এখন। আর এই কথা আমি আরো 6-7 মাস আগে থেকে বলে আসছি। যেদিন গাজা যুদ্ধ শুরু হয়েছে 7ই অক্টোবর, সেদিন থেকে বলে আসছে যে এই যুদ্ধটা প্রয়োজন শুধুমাত্র নেতানিয়াহুর জন্য। আর এই যুদ্ধটা থেমে গেলেই নেতানিয়াহুর কপালে দুঃখ আছে। কেন দুঃখ আছে? প্রথমে যতগুলো কারণ ছিল, তার সাথে আরো নতুন করে যত যুদ্ধ প্রলম্বিত করেছে নেতানিয়াহু, তত তার বিপদ সে নিজেই বাড়িয়েছে। কিরকম? ধরুন, গাজায় 3টি লক্ষ্য ঠিক করেছিল নেতানিয়াহু, যে এই 3টি লক্ষ্য তারা গাজায় অর্জন করবে। এক, হামাসকে একেবারে নির্মূল করে দেবে। দুই হচ্ছে যে গাজাকে তারা নিজেদের কন্ট্রোলে নেবে। আর তিন হচ্ছে যে গাজায় হামাসের হাতে যে সমস্ত বন্দী রয়েছে তাদেরকে একেবারে মুক্ত আস্ত করবে। জ্যান্ত জীবিত উদ্ধার করবে। এই 3টি লক্ষ্যের একটি লক্ষ্য কিন্তু আজ পর্যন্ত ইসরায়েল অর্জন করতে পারেনি। একটি বন্দীকেও মুক্ত করতে পারেনি, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। তো এই জায়গায়, অথচ প্রতিদিন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তার পদত্যাগের দাবিতে, বন্দীদের মুক্তির হ্যাঁ দাবিতে, যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হচ্ছে। হুম। এই হ্যাঁ, সমস্ত সিরাজ, আমি ঘটনা, আমি সিরাজ আমি কিন্তু আমি সিরাজ শেষ করি। আহ, আমি জি। আমি আমি ওই 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 এটা ওই আপনার ওইখানে একটু অ্যাড করে দিই। আমি একটু অ্যাড করে দিই, আমি কিন্তু ওই জিনিসটাই বলছি যে আপনার একমাত্র এই এই ঘটনাটা ঘটানোর পিছনে একমাত্র নেতানিয়াহু। এবং আপনি ঠিক আছে। ধরেই নেন, আপনি নিশ্চিত ভাবে ধরে নেন, নেতানিয়াহু ওদের ক্ষমতায় থাকতে পারবে না। নেতানিয়াহুর ওই যে ওদের যুদ্ধকালীন যে মন্ত্রী সভা, সেই মন্ত্রী সভায় দেখেন যে কয়জন নেতানিয়াহুকে পছন্দ করে এবং কয়জন নেতানিয়াহুকে সাপোর্ট করে, মানে এই ও- খুবই কম। এবং
হ্যাঁ। দেশের ভিতরে ইসরায়েলের ভিতরে নেতানিয়াহু এখন সবচেয়ে গণবিরোধী একজন মানুষ, এবং ওকে জি ওকে আউস্টেড হবে, ও জি ক্ষমতায় থাকতে পারবে না। ডেফিনেটলি এটা এটা ডেফিনেটলি এই একেবারে জন্যই পরিষ্কার। বলছিলাম। জি হ্যাঁ। এই জন্যই বলছিলাম যে যেহেতু সে ক্ষমতা থেকে উৎখাত হয়ে যাবে যদি আজকে যুদ্ধ বন্ধ হয়, কালকেই তাকে যেতে হবে, শুধু ক্ষমতাচ্যুত হবে না, তাকে জেলে যেতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। তো সেক্ষেত্রে এই যুদ্ধটা যতদিন চালিয়ে নিতে পারে তত তার জন্য সুবিধা। এক, দুই হচ্ছে যে ইরানের সাথে যদি যুদ্ধটা হয় তাহলে আরো বৃহত্তর পরিসরে হবে, এবং আহ, নেতানিয়াহু দেশের জনগণের কাছে এই যুদ্ধের ন্যায্যতা তুলে ধরতে পারবে, জাস্টিফাই করতে পারবে যে দেখো আমি এতদিন ধরে যে যুদ্ধটা চালিয়ে আসছি দেখেছো, শেষমেশ ইরান আমাদের উপর হামলা করতো এবং আমি জানতাম, এখন ইরানের সাথে যে যুদ্ধটা হলো ইরানের দোষের কারণে অমুক অমুক নানান রকম ভাওতাবাজি করে দেশের জনগণকে বোঝানোর চেষ্টা করবে, এবং আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা মিত্রদেরকে সে ডেকে আনার চেষ্টা করবে। ডেকে আনলে তার এই যুদ্ধটা যখন সে বাঁধাতে পারবে তখন তার ক্ষমতা মোটামুটি নিশ্চিত হয় ততদিন পর্যন্ত যতদিন আছে। আচ্ছা, এরপরে যেহেতু পশ্চিমা মিত্র সবাইকে ডেকে এনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারছে, যদি পারতো তাহলে কি হতো? ইরান যদি, আমি ধরে নিচ্ছি সাধারণ বিশ্লেষণে নেতানিয়াহুর আকাঙ্ক্ষা অনুযায়ী যে ইরান পরাজিত হলো বা ইরান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলো, তখন দেশের জনগণের কাছে সে বাহবানি। আচ্ছা, আর এপাশে পশ্চিমা মিত্রদের ডেকে এনে সে একা তো পারবে না ইরানের সাথে, সে পশ্চিমা মিত্রদের ডেকে এনে ইরানকে সাহায্য করার চেষ্টা করে। এই অনেকগুলো আকাঙ্ক্ষা থেকে নেতানিয়াহু চায় যে যুদ্ধটা হোক, কিন্তু এই কারণে আহ, তার পক্ষ থেকে লুকানোরও কিছু নেই, এই যুদ্ধ না হোক এরকম কোনো চাওয়াও তার নেই, বরং সে চায় যে যুদ্ধটা হোক। তো এই জায়গা থেকে আমরা বলবো যে আহ, যুদ্ধ আসলে হামলা বা যুদ্ধ বা দুই পক্ষ নিবৃত্ত হয় এইরকম চেষ্টা নেতানিয়াহুর পক্ষ থেকে বা ইসরায়েলের পক্ষ থেকে নেই, এবং কোনো দায়িত্বশীলতার পরিচয় কিন্তু নেতানিয়াহু দিতে চায় না, বরং সে চায় যে ইরানের বিরুদ্ধে যুদ্ধটা শুরু হোক এবং পশ্চিমা মিত্ররা তাকে সাহায্য করুক। এখানে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে জো বাইডেন। জো বাইডেন তিনি বলেছেন পরিষ্কার করে যে এই যুদ্ধ এই ইরান যে হামলা চালিয়েছে এর পাল্টা হামলায় নেতানিয়াহু তুমি যাইও না, যদি যাও তাহলে আমরা তোমাদের পক্ষে যুদ্ধ করতে পারবো না, হয়তো সাপোর্ট দেবো তোমাদেরকে, বাট যুদ্ধ করতে পারবো না। এবং এমনকি সাপোর্টটাও ইরান, সাপোর্টটাও আমেরিকা যদি খুব ওপেনলি ইসরায়েলকে দেয় তাহলে ইরানের সাথে আমেরিকার যুদ্ধের সম্ভাবনাও বা আশঙ্কাও থেকে যায়। আর আপনি আর একটা যে কথা বলছেন আমি সে কথার সাথেও একটু আমি যোগ করতে চাই। যোগ করতে চাই বলতে আমি আমার মতো করে বলি, সেটা হচ্ছে যে শক্তির ভারসাম্যের যে কথা কাগজি ভাই বলেছেন, ইরান এবং ইসরায়েলের খুব কাছাকাছি। আহ খুব কাছাকাছি বলতে কি, আন্তর্জাতিক ফায়ার পাওয়ার ইন্ডেক্স যেটা, তাতে আহ 14 বলা হচ্ছে ইরানকে, আর ইরানকে, আর 17 17 বলা বলা হচ্ছে, হচ্ছে, 17 নম্বর 17 ইসরায়েল। বলা হচ্ছে কিন্তু ইসরায়েলকে। হ্যাঁ, কিন্তু কাগজি ভাই যে কথা বললেন এখানে আমি একটু তথ্যটা দিই, কারণ দর্শকরা তো শুনবে, জানবে, বুঝবে এই জিনিসগুলো। আহ, আহ, খুব কাছাকাছি চিত্রগুলো যাওয়া দরকার। সেটা হচ্ছে ইসরায়েল বিমান শক্তিতে ইরানের চেয়ে এগিয়ে আছে আপাতত ঘোষিত শক্তিতে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে ইরানের অনেক কিছু কিন্তু লুকায়িত শক্তি। ইসরায়েল ইসরায়েলের কাছে পরমাণু বোমা আছে, এটা ইসরায়েল সরাসরি স্বীকার করে না, কিন্তু সবাই জানে। আর ইরানের কাছে কি আছে এটা কেউ জানে না। এক, দুই হচ্ছে যে ইসরায়েলের কাছে F-35 জঙ্গি বিমান আছে, কিন্তু ইরান যে রাশিয়ার কাছ থেকে কি কি জঙ্গি বিমান পেয়েছে সে কথা কিন্তু আর আমরা জানি না। F-35 জঙ্গি বিমানকে পাশ্চাত্যের গণমাধ্যম বা পাশ্চাত্যের প্রচারণা সেল যেভাবে তুলে ধরেছে, আমরা দেখেছি দফায় দফায় F-35 এর কারেকশন, প্রচুর কারেকশন হয়েছে, সব গ্রাউন্ডেড করেছে, আবার ঠিক করেছে, আবার দিচ্ছে, এবং বলা হচ্ছে যে এই বিমান পৃথিবীর আর কোনো কিছুতে কিছু ধরতে পারবে না, বিধ্বস্ত করবে না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, ঋণ ব্যাপার, রাশিয়ার S-400 যখন বানিয়েছে তখন আমেরিকার মাথা খারাপ কেন হয়েছে? S-400 এর ব্যাপারে আমেরিকা একটা আইন করেছে যে যে দেশ রাশিয়ার কাছ থেকে S-400 কিনবে সেই দেশের উপরে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা, মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ হয়ে যাবে এবং তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বে। কেন এটা কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই কারণে এই S-400 এর কাছ থেকে
আমেরিকার F-35 জঙ্গি বিমান মোটেই নিরাপদ নয়। এই কারণে আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে যে এই S-400 মানে কি করলো, তার F-35 জঙ্গি বিমানের প্রজেক্টটাই মার খাইয়ে দিল, এবং এরদোগানকে F-35 দিল না, এই প্রজেক্টে তাকে রাখলো না, এই S-400 কিনে নিল এবং রাশিয়ার কাছ থেকে, এবং সে তো এক হাত নিয়ে নিলে আমেরিকাকে আমরা সবাই জানি। সেক্ষেত্রে F-35 দিয়ে ইরানকে কিন্তু আর মোটেই ভয় দেখানো যাচ্ছে না, এবং ইরান এই সমস্ত সবকিছু ক্যালকুলেশন করেই ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। আর একটা তথ্য দিই যে ইসরায়েল যদি F-35 জঙ্গি বিমান বা বিমান শক্তি দিয়ে অনেক এগিয়ে থাকে, কিন্তু ইরানের হাতে তো অন্য জিনিস আছে, তাকে মোকাবেলা করবেন কিভাবে? আপনার কামিকাজে ড্রোন, যে ড্রোনের ভেলকিতে রাশিয়া ইউক্রেনকে কুপোকাত করে দিচ্ছে, এবং ইউক্রেনকে কুপোকাত করা মানে কি, ওখানে বেসিক্যালি নেটো বাহিনীকে কুপোকাত করে দিয়েছে রাশিয়া এই ইরানের এই কামিকাজে ড্রোন দিয়ে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইরানের হাতে এমন কিছু ক্ষেপণাস্ত্র আছে যা ইসরায়েলের হাতে নেই। কাকুজি ভাই তো আসল কথা বলেননি, ইরানের হাতে তো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেটা আমেরিকা ইসরায়েল কারোর হাতে নেই। এবং এই কথা কিন্তু ইসরায়েল বা আমেরিকা পশ্চিমা গণমাধ্যম বলছে না যে ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মেরেছে। ওখানে খুব পুরনো ভার্সনের কিছু ক্ষেপণাস্ত্র ড্রোন যেমন ছুড়েছে, তেমনি লেটেস্ট মডেলেরও কিছু জিনিস টেস্ট করা হয়ে গেছে ইরান। এবং সেই লেটেস্ট মডেলের টেস্টের ভিতরে 7টা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার একটাও ইসরায়েল, আমেরিকা, জর্ডান, ব্রিটেন এবং ফ্রান্স কেউ কারোর নিরাপত্তা ব্যবস্থায় ধরতে পারেনি। ইরান ইসরায়েলের উপরে যে হামলাটা চালিয়েছে, সেই হামলাটা 5 স্তরের নিরাপত্তা বলয় ভেদ করে হামলা করতে হয়েছে। প্রথম বলয় হচ্ছে, আপনি সৌদি আরবকে যদি চুপও ধরি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জর্ডান, এরপরে ইসরায়েলের আকাশে ছিল আপনার কয়েক রকমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম থেকে শুরু করে কয়েক রকমের ক্ষেপণাস্ত্র, অ্যারো 3, আরো বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র। এর কোন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই ক্ষেপণাস্ত্র কে প্রতিহত করতে পারেনি, এবং ঠিকই টার্গেট মতো হামলা করেছে। এবং হামলার দ্বিতীয় দিনে ইসরায়েলের সেনা প্রধান সেই আপনার যে বিমান ঘাঁটিটা, নেভাতিম। নেবাতিম বিমান ঘাঁটিটা পরিদর্শন করে, মানে সেনা কর্মকর্তা তো তাই হাউ হাউ করে কাটতে পারেনি, কিন্তু ক্ষোভে তিনি ঘোষণা দিয়েছেন সেই বিমানবন্দরে দাঁড়িয়ে, সেই বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে, যে আমরা ইরানের উপর পাল্টা হামলা চালাবো। তিনি কি দেখে এতটা ক্ষুব্ধ হয়েছিলেন যে তাকে তাৎক্ষণিকভাবে বলতে হয়েছে যে আমরা ইরানের উপর পাল্টা হামলা চালাবো, অর্থাৎ ওই বিমান ঘাঁটিটা তছনছ করে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। সে কথা প্রচার করছেন না। তো এই সামগ্রিক চিত্র থেকে পরিষ্কার হয় যে ইরান কোনো অংশেই ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে পিছিয়ে নেই, এবং সামরিক শক্তিতে পিছিয়ে নেই এই ক্যালকুলেশন পরিষ্কার করার পরে ইরান ইরান একেবারে সরাসরি ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সবার রক্তচক্ষুকে উপেক্ষা করে, সবার অনুরোধ উপরোধ উপেক্ষা করে